হাই, দিস ইজ মানিশা। ওয়েলকাম টু জিও বাংলা। আপনারা দেখছেন জিও আড্ডা। আজকে আমাদের এই শোয়ের যিনি বিশেষ অতিথি, তিনি যেমন একধারে কোর্টে যুক্তির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে যান, রাজনৈতিক ময়দানে যিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন, ব্যক্তিগত জীবনে তিনি একজন মুভি লাভার, ক্রিকেট প্রেমী এবং তার সাথে অসম্ভব ফিটনেস ফ্রিক। কলকাতা হাইকোর্টে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট। আসুন পরিচয় করে নিই আজকের আমাদের বিশেষ গেস্ট মিস্টার রিজু ঘোষালের সঙ্গে। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। খুব ভালো লাগলো আপনি এতটা সময় আমাদের দিতে পারলেন এত বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে। কোর্টে যারা বেশিরভাগ সময় কাটায়, যারা বেশি টাইম কাটায়, আমরা শুনে থাকি তারা একটু গম্ভীর প্রকৃতির হয়, সিরিয়াস কোচের হয়। আমরা কি আজকের শোতে সেই রকমভাবে আপনাকে পাবো নাকি একটু হালকা মোডে পাবো? আমি একটা বই লিখছি অ্যাকচুয়ালি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মজার গল্প। আচ্ছা, তো পাবলিশ হবে হোপফুলি এবছর বুক ফেয়ারে। আমি কোভিডের সময় লিখতে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, পিপল আই গ্রিউ আপ সিইং ইন দ্য প্রফেশন, ওয়ান অফ দেম ওয়াজ লেট মিস্টার অজিত মাজা। ওনার মতো হিউমারাস মানুষ আমি খুব কম দেখেছি। I've heard stories about, I've seen late Mr. S.K. Kapoor, amazingly humorous. অনিন্দদা মানে অনিন্দ মিত্র ফ্যাবুলাসলি মানে প্রচণ্ড ফানি বোন। মানে ক্যালকাটা হাইকোর্ট ইজ এ রিপোজিটরি অফ হিউমার। মানে একদম সিরিয়াস ব্যাপারটা নেই। মানে পিপল ওয়েন উই ওয়ার্ক বাট there's a subtle humor from the bar and the bench that this এই camaraderie কিন্তু হিস্টোরিক্যালি আছে ক্যালকাটা হাইকোর্টে, স্টার্টিং ফ্রম রাসবিহারী ঘোষ, অম্বিকাচরণ মজুমদার, মানে উমেশ ব্যানার্জি থেকে শুরু করে মানে সুরেন মানুজ্জে, পরবর্তীকালে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ইভেন সিআর দাস প্রচণ্ড হিউমারাস ছিলেন নাকি শুনেছি। আমি কিছু ডেটা পাচ্ছি আর কি, আমি ইনকর্পোরেটিং ইন দ্য বুক। সো law is a serious business, but that does not mean that lawyers has to be serious, and it's completely the other way around. To dash of humor ta na thakle law becomes very mundane. So we are fun loving people. রিয়েলি মানে দূর থেকে আমাদের মনে হয় খুব সিরিয়াস থাকে সবসময়, লয়াররা, জাজেসরা খুব সিরিয়াস আলোচনা হচ্ছে, একজন আরেকজনের সাথে খুব কম্পিটিশন চলতে থাকে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাতেও দেখে থাকি। তো সেখান থেকে একটা আইডিয়া তৈরি হয়, তাহলে সেরকম নয় আপনি বলছেন। let me tell you a very funny story. It's a part of my book. আমার নিজের এক্সপিরিয়েন্স করা এটা। অজিত মাজা ওয়াজ মাই লিডার। মানে এমন অনেক গল্প আছে যেগুলো পাবলিকলি আমি বলতেই পারবো না, এমন 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 সব গল্প আছে, বাট দিস ওয়ান আই ক্যান শেয়ার রিয়েলি। মাজা সাহেব আমার লিডার একটা ম্যাটারে। তো মামলা করতে ঢুকবো, তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, এসে বললো মামলায় রেডি হয়েছিস তো? হ্যাঁ মোটামুটি রেডি আছি। সব পাতা দেখাতে পারবি তো? হ্যাঁ দেখাতে পারবো। বলেছ যাই তাহলে। উই ওয়েন্ট ইন, ম্যাটার ইজ গোয়িং অন। দ্য জাজ, আই এম নট টেকিং হিজ নেম, হঠাৎ জজ সাহেব বললো, মাজা সাহেব বললো যে ম্যালর্ড আমি একটা জিনিস বলতে চাই, আমার জুনিয়র এখানে রয়েছে, ও সব দেখে এসছে এবং দেখাতে ভীষণ ভালো পারে। And the judge started to laugh and he said, and looked at me and said, and he then Mr. Panja looked at me and said, তুই দেখাতে পারিস তো? দেখা দেখা জজকে দেখা। And this is the kind of humor we have. There are many such stories. বহু পুরনো একটা ঘটনা, Justice Norris, the then one of the English judges of the Calcutta High Court, রাসবিহারী ঘোষ সাহেব মামলা করছেন ওনার ঘরে, যার নামে রাসবিহারী অ্যাভিনিউ। কংগ্রেসের সভাপতি, স্বদেশী, আবার পাক্কা সাহিব যখন মামলা করছেন। জাস্টিস নরিসের একটা বদ অভ্যেস ছিল, উনি ঘুমিয়ে পড়তেন, মানে পোস্ট লাঞ্চ হি ইউজ টু ডোজ অফ। একটা খুব সিরিয়াস প্রোবেটের কোনো মামলা ঘোষ সাহেব আর্গিউ করছেন, and after a while he saw the judge is dozing off.
তো জজকে কে বলবে তুমি ঘুমিয়ে পড়েছো, বলা তো যাবে না। আবার সাহেব জজ দেশ পরাধীন। রাসবিহারী ঘোষ সাহেব ফাইলটা, মামলার কাগজটা তুলে তামাশ করে টেবিলে ফেলেছেন। জাস্ট ইয়েস, টেল মি মিস্টার ঘোষ। রাসবিহারী ঘোষ, আই এম সো অ্যামেজড, your lordship will see in such a serious matter where everyone is listening with rapt attention, including your lordship, I see the orderly is sleeping. বলে আর্দালির দিকে এরকম করে দেখি সে বেচারা the judge realized that he dozed off and he said, yes, we should be more attentive, Mr. Ghosh, please continue and stuff like that. এরকম অজস্র ঘটনা, হিস্টোরিক ঘটনা না, অজস্র এরকম ঘটনা। দফতরি সাহেবের এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর, মানে সুপ্রিম কোর্টে প্রচুর ঘটনা আছে। অশোক সেন সাহেবের আছে। অশোক সেন সাহেব একটা মামলা আর্গিউ করছেন সুপ্রিম কোর্টে, করতে করতে একটা লয়ের ভাইরিস চ্যালেঞ্জ, মানে কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করে প্রচণ্ড আর্গিউ করছেন। করতে করতে জজ সাহেবকে বলেছে যে দ্য ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার ওয়াজ টু অ্যাকচুয়ালি write the law in this particular manner so that this particular thing happens. তখন জজ বলল যে and now you are saying that it is contrary to what the lawmakers had thought. Precisely, that's what I want to actually argue. শুনে জজ সাহেব বলল, and how do you know, Mr. Sen, that the intention of the legislature was exactly what you were saying it was at the time when the law was promulgated? My lord, I was the law minister at that point of time. I drafted the law. So these are stories. So we are not serious at all. Fantastic story, যেগুলো একদম unknown আমাদের কাছে, আনএক্সপেক্টেড অলসো। আমি আরেকটা কথা এবার জানতে চাইছি, এইটা শুনতে শুনতে মনে পড়লো, আমি যখন নামটা ইন্ট্রোডিউস করালাম আপনার, সেটা কি ঠিক ছিল? মানে নামটা এত ইন্টারেস্টিং, এটা বাঙালি নাম না অনেক সময় স্পেলিংটা দেখে একটু অফবিট মনে হয়, একটু ফ্রেঞ্চ ঘেঁষা মনে হয়, তো অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা কি? রিজু। প্রনাউন্সিয়েশনটা রিজু। আচ্ছা, হি ইজ অ্যান এডিশন আমার মা করেছিল নিউমারোলজির জন্য। আচ্ছা, মানে সেটা তখনকার দিনে, তখন মা বিশ্বাস করতো আর আচ্ছা কি, আচ্ছা আচ্ছা রেখেছিল আছে, and I quite like the zing in the name. তো এই নামে স্পেলিংটা যখন বিভিন্ন মানুষ দেখে, রিঅ্যাকশনটা কি হয়? আগে অনেকে বলতো আমাকে, এটাও একটা মজার ঘটনা আছে, যেমন ধরুন অনেক সময় মনে হয় যে হাফ বাঙালি হাফ সাহেব, এরকম কিছু একটা ধারণা হয়তো হতে পারে, স্পেশালি যখন কলেজ ডেজে গার্লফ্রেন্ড তৈরি হচ্ছিল তখনকার কথা। ওরকম কোনো মানে নাম নিয়ে ওয়াজ নেভার কাইন্ড অফ আ ফাস, বাট এটা মজার। আবার again coming back to court, একটা মামলায় জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ওয়াজ the judge, I still remember. And he was from the bar and he knew me. I'd appeared with him in other matters. Then he got elevated in 2006. And I'm talking about 2008, 9, 10 probably. Ada mamla hochi company courte. Hodat amake bollo, Mr. Ghosh, have you claimed the shares? Claimed shares of what? Well, I heard Ritz-Carlton is opening in Delhi. Have you claimed shares? Because it's Ritz with an U. That's your name, right? কোন সাল তখন? 2010. Ultimately, Ritz-Carlton did not come to Delhi. They did not really open up because the tie-up they wanted to do did not go through. So they actually walked out of the deal, and there was another litigation regarding that. That's a different story. না, আমার হঠাৎ কিছু একটা জিনিস মনে পড়ছে, যেমন এখন তো সব অনলাইন হয়ে যায়, আগে খুব ছিল না, একটা করে লিস্ট বানানো বেরোতো কলেজ ডেজে, স্কুল ডেজে, সেটা দেখে অনেক সময় কারোর মনে হয়নি কোনো মেয়ের যে বাহ এই নামটা তো দারুণ, সেজন্য কিছু আমি এরকম ভাবে ঠিক মানে করিনি, আমি সিরিয়াসলি এরকম ভাবে ভাবিনি। বান্ধবী ছিল প্রচুর, এখনো আছে, বউ দেখলে প্রচুর গাল দেবে অ্যাকচুয়ালি, কিন্তু ফ্যাক্ট ইজ দ্য ফ্যাক্ট, বাট দ্য পয়েন্ট ইজ নট দ্যাট। পয়েন্ট হচ্ছে ওরম ভাবে কখনো ভাবিনি অ্যাকচুয়ালি। মানে a lot of people even now call me Ritzu. Even Dr. Tharoor calls me Ritzu, and Rahulji calls me Riju. So it depends on different people how they want to pronounce it, and I'm open to all kinds of pronunciation. Somebody called একদিন আমাকে রিজু বলে ডাকলো একদম, ঠিক আছে, মানে as long as
I understand and he can communicate with me. I have no qualms. মানে এটা এরকম করেই বলতে হবে এমন কোথাও কেউ মাথার দিব্যি দেয়নি আর কি, বলতে হবে রিজুটা ছাগল না বললেই হলো আর কি, as simple as that. এইমাত্র বললেন যে ওয়াইফ শুনলে অনেক কথা বলবে বান্ধবীদের ব্যাপারে, সে পুরনো হোক বা এখনকার। তো এবার ওয়াইফের ব্যাপারে আসি। তিনিও তো অ্যাডভোকেট এবং হাইকোর্টেই আছেন উনি, দেবলীনা সান্যাল। তো তার সাথে পরিচয় বা কোন ভাবে কিভাবে তার সাথে সম্পর্ক তৈরি হলো, বা কিভাবে আপনারা দুজনেই এক সেম প্রফেশনে থাকলেন কিন্তু সেইভাবে পরিচয় হলো, সেটা কিভাবে, গল্পটা শুনতে চাই। কোনো গল্প নেই, কোনো গল্প নেই, আমি ভাবলাম জমজমাট গল্প হবে। একদম গল্প নেই, কারণ আমি যখন ফাইনাল ইয়ার মানে আমি যখন পাস করে বেরিয়ে গেছি তার 1 বছর পরে দেবলীনা জয়েন্ট ল ইন ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি পাস করে বেরিয়ে গেছি ততদিনে। তো কি করে পরিচয় হলো? এটা আমাদের বিয়েটা কিন্তু kind of an arranged marriage. It's not a love marriage at all. People think that there are like fireworks all over the place, but it's not that at all. It was predominantly arranged, and then we fell in love, and which is obvious. আর মানে আমার বউ অত রাগারাগিও করে না, মানে ইটস নর্মাল, মানে খালি বলে যে একটু ফোনটা ছেড়ে যদি একটু বাড়িতে মন দাও ভালো হয়, বিকজ ইউ সি phone has become a workstation for us now. So it's not that if I am leaning on the phone I am only looking at my hidden girlfriend's message. It's not that, but still etai ekta complain je when you come home at least leave your iPad and your phone and spend some time with the kids, which I try to do. Not always that I don't know whether I'm a good dad or a bad dad. At least I try to give time. I mean, only thing I stay away from my sons are mathematics. আমি অঙ্কে এত বড় আইনস্টাইন ছিলাম, আমার বাবা বলেছিল মাধ্যমিকে আমি 76 পেয়েছিলাম অঙ্কে। আমার বাবা বলেছিল আমি দেখতে চাই সেই এক্সামিনারকে যে তোমায় অঙ্কে পাস করিয়েছে, মানে I was that good in maths. তারপর কি হলো? 76 এর পর কি হলো? 76 এর পর আমি হঠাৎ আমি ভাবলাম আমি আইনস্টাইন হব। আচ্ছা, আমি হায়ার সেকেন্ডারিতে সায়েন্স পড়লাম। আচ্ছা, পিওর সায়েন্স। পিওর সায়েন্সই পড়লাম। I did decently well, and then suddenly I realized मेरा लक्षण ठीक नहीं, मेरे से ना हो पाएगा। So I left and I went to law. I tried my luck with chemistry honors in St. Xavier's for a few months, and then I told myself, I think it's not your thing. And the quicker you realize what is not your thing, the better for you in life. So I could successfully switch over. I don't know whether I'm successful or not, but I successfully able to switch over and pursued law, and I love what I do, honestly. এমন একটা পরিবারে আপনার বড় হয়ে ওঠা যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল এবং সক্রিয়ভাবে, বাবার ভূমিকা আমি শুনেছি আপনার জীবনে খুবই বেশি, সেটা যদি একটু শুনতে পারি কিরকম ছিল গল্পটা? বেশি মানে বাবাকে জমের মতো ভয় পেতাম, মানে ইনফ্যাক্ট সব বাচ্চারাই পায়, যে বলে সব বাচ্চারা পায় না, মানে আমি পেতাম, মানে ওইরকম টাওয়ারিং প্রেজেন্স একটা লোকের, মানে আই ইউজ টু লুক হিম ফ্রম আ ডিস্টেন্স, মানে ভীষণ ভয় পেতাম আর কি। বাবা ঢুকে যদি, বাবার একটা গমগমে আওয়াজ, ইউ হ্যাড আ ট্রিপল দ্য ব্যারিটোন আই হ্যাভ। আমাদের ঠাকুরদালান দিয়ে হেঁটে ঢুকতে ঢুকতে আমার পড়ার ঘরটা, আমার সাবেক যে পুরোনো বাড়ি এরকম ছড়ানো, সামনেটা মাঝখানটা ঠাকুরদালান, ইটস এ ইউ শেপ হাউস। তো ঢুকে ওই ঠাকুরদালান দাঁড়িয়ে ইউজ টু সে কোথায়, লাইক দিস, অ্যান্ড দেন মানে ওই কোথায়টা মনে হলো প্রাণটা এরকম বেরিয়ে খানিকক্ষণ সিলিংয়ে ঘুরে আবার ফেরত এলো আর কি। দ্যাট ওয়াজ দ্য ভ্যাকুয়াম দ্যাট ইউজ টু গেট ক্রিয়েটেড। আর আমি মানে হ্যাঁ, ওখান থেকে একটা মিক ভয়েসে আমি পড়ছি, ঠিক আছে, and he used to walk in. That was kind of an interaction I used to have every evening. And then when I started practicing, he continued the same thing while coming home from his other associations, কাজ টাজ করে, social work, এটা সেটা. He used to actively participate in a trust hospital which is still there. সেখান থেকে ফিরে ঠিকঠাক একদম ঠাকুরদালানের মাঝখানে দাঁড়িয়ে, তুমি কি ব্যস্ত?
আর তুমি কি ব্যস্তটা he used to consciously say, because if he could locate একটু ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারতাম সিগারেট খাচ্ছি, he never used to call, he used to walk in and then he used to later on call me and if he যদি ধোঁয়া দেখতে না পেতো তাহলে ওখান থেকে দাঁড়িয়ে ডাকতো. So I used to always, he was more like a colossal presence in my life. There were interactions where he used to tell me about politics, about how he was groomed by Otullo Ghosh and Bidhan Babu, and how he always told me that I was instrumental in drafting the letter which eventually I basically বাবা Otullo dictate করেছিলেন, বাবা লিখেছিল চিঠিটা, and then draft was settled probably by Otullo himself. And that fateful letter changed the political discourse of Congress in Bengal, because Ajoy Mukherjee's expulsion was after that letter. In 65, 66. He was expelled from the party. And then Bangla Congress happened and Jukto Front happened in 67, and then Nakshal happened in 68, 69 and all. So Congress lost the election in 67 because Bangla Congress got around 50 odd seats with the left and Congress got 127. So we were short of 16, 17 seats. So সেসব গল্প বলতো, and how one should upkeep himself or herself if they are into public life. Because public life এ থাকলে you are always in a constant public scrutiny. তখন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তুমি হাঁচলেও that will become a news. তখন সোশ্যাল মিডিয়া ছিল না, but still there were different ways of campaigning and mal-campaigning and post-truth. It always existed. এখন current dispensation has taken it to a different level altogether, but তখন ছিল. So all these discussions used to happen with my dad. কথাবার্তা হতো, প্রচুর গল্প হতো. আমি জিজ্ঞেস করতাম কম, শুনতাম বেশি. I used to observe him কিভাবে he used to deal with things, how he used to try and stay calm in crisis. So these were kind of grooming. I was never encouraged, let me be very candid. বাবা কখনো এনকারেজ করেনি যে I should go into politics. He never picked up the phone, called any top leaders of Congress saying আমার ছেলে পলিটিক্স করবে, দেখো. I never had a kind of a lateral entry in politics. আমি কিন্তু একদম বুথ থেকে শুরু করে, my father insisted that when I went and said যে আমি ভাবছি একটু পলিটিক্স করবো, বাবা ভোটার লিস্টের আমাকে এগিয়ে দিয়ে নিজের বুথে দেখো কটা ভোট আছে, যদি প্লাস মাইনাস 25টা মেলাতে পারো সামনের ইলেকশনে, তাহলে বুঝবো তুমি ইউ আর কেপেবল অফ ডুইং পলিটিক্স. আর তোমার জার্নিটা তাহলে কিভাবে হলো? মানে আমি তো খুব একটা this is the gradual process, and then মানে তুমি তো আমি শুনেছি যে ছাত্র পরিষদ দিয়ে শুরু করেছিলে, জেনারেল সেক্রেটারি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করলে. তার আগে আমার অল্প স্বল্প আমার পাড়ায় মিছিল মিটিং এ হাঁটাহাঁটি করা, ওখান থেকে বেসিক্যালি. and I since মানে I had this tremendous affinity to see Congress leaders, top leaders at my residence, names you can think of. During a passage of time everybody came to our house. তাদেরকে দেখেছি, দেখে একটা সহজাত প্রবৃত্তি থেকে তৈরি হয়েছে যে কংগ্রেস করব. তা এখন তো আপনি একজন এস্টাবলিশড অ্যাডভোকেট, তো এই কোর্ট রুমের যে লড়াই আর ভোটের ময়দানের একটা লড়াই, কোনটা আপনার কাছে বেশি সহজ? Both are totally different ball game. It's like asking মায়ের হাতের রান্না ভালো না বউয়ের হাতের রান্না ভালো. It's a very difficult question to answer. মানে কাউকে অখুশি করা যাবে না, বাট বোথ আর ডিফারেন্ট. মানে যেমন ইউ সি a common kind of comparison is drawn
খেলাধুলোর দিক দিয়ে পেলে বড় না মারাদোনা ফুটবলের ক্ষেত্রে, বা ব্র্যাডম্যান না সচিন, কিংবা ফর দ্যাট এক্সাম্পল গাভাস্কর না বয়কট, কিংবা পন্টিং না বিরাট, এই কম্প্যারিজনটা তো চলতেই থাকে। কিন্তু ইউ সি each has its different pros and cons. Each of them had their good side, their bad side, their way of approach. So you cannot really merge two different things. Eta bhalo, eta kharap. Law, as a practitioner, we have a completely different approach. কিভাবে আমরা proceed করব, predominantly যেহেতু high court সেহেতু it's more on papers, less on physical oral evidence. It's all on documents. Politics is a direct connection with the people, man to man contact, kotha bola, রাস্তায় বসে চা খেয়ে ফেলা, আড্ডা মারা, সাধারণ লোকের মধ্যে মিশে যাওয়া। That is a complete adrenaline. This is a complete different adrenaline. So দুটোকে এভাবে ফিউজ করা is very different. So both have their own kind of, what should I say, kind of fun part. Both has their own kind of stress. The people who can kind of balanced it well have become amazing statesmen. Ashok Sen, one of them. Panja Sahib, one of them. Like great lawyers who were outstanding politicians also. Siddhartha Roy, I have only worked with him in one matter. Only in one matter. Ajit Panja, I have done a lot of matters. Ashok Sen, I have not seen him. Shankar Das Banerjee, great statesman, great lawyer. দিল্লিতে বহু সুপ্রিম কোর্টে তো তাবড় আছে, fabulous lawyers who were statesmen. Panditji, can't deny his contribution in law as well as in politics. এই ল আর পলিটিক্সের বাইরে রিজু ঘোষাল কেমন মানুষ? যেমন দেখছো, I'm like this, I'm not pretentious. আমি তাই। I love music. I do music seriously. I love sports. I still play cricket. আমার বন্ধু বান্ধবদের একটা টিম আছে কর্পোরেট লেভেলে, আমরা এখনো খেলি। এক সময় চুটিয়ে ফার্স্ট ডিভিশন খেলেছি, সিরিয়াস লেভেলে খেলেছি। I love my fitness regime. I love watching movies. Yesterday, when you called, actually, yes. I was binging on back-to-back series. I was watching, first I watched the Mandala Murders, then I watched The Hunt, the Rajiv Gandhi assassination and the post-investigation to that. That's in Sony Live. And I had some little time left with me, so I watched Tehran as well, the movie, John Abraham. So I love the feel of larger than life on celluloid. Yes, I love it. একদম আপনার প্রোফাইল দেখলেই এগুলো বোঝা যায়। আমি ওই ক্রিকেটের ব্যাপারটায় আসতাম একটু পরে, যে ক্রিকেটটা ছোটবেলা থেকে দারুণ খেলতেন আমি শুনেছি। এখনো দারুণই এটাই জানার ছিল যে এখনো কি খেলাটা কন্টিনিউ হয় নাকি প্রচন্ড ভাবে ব্যাট গুটিয়ে নেওয়া হয়েছে? না প্রচন্ড ভাবে। এই ক্রিক হিরোজ বলে একটা অ্যাপ আছে, আচ্ছা, তাতে ওই 2022 থেকে বোধহয় অ্যাপটা ফাংশনাল হয়েছে। যেটা কর্পোরেট সেক্টরে, কর্পোরেটে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, ইভেন ইন্টারন্যাশনালি যারা খেলে তাদের একটা ওই স্ট্যাটস মতো তৈরি করেছে। তা আমি ওই স্ট্যাটস অনুযায়ী যদি হিসেব করা হয়, লাস্ট 3 years I played around 93 matches in last 3 years and I got 118 wickets. I'm a fast bowler. Oh my god. এখন আর জোরে পারি না, এখন more on my swing. এত কিছু সামলে আবার ক্রিকেটটাও ঠিকঠাক খেলা হয়, মানে ওটা নেশা। তাহলে সবই নেশা অ্যাকচুয়ালি। নেশা তো মিউজিকটাও। হ্যাঁ, সব একটা মানুষের একখানা নেশা থাকতে হবে, তার কি মাথা দিয়েছে? একাধিক নেশা থাকতে পারে। আমার একাধিক নেশা আছে। আচ্ছা, এতদিন ধরে তো আপনি কাজ করছেন অ্যাডভোকেট হিসেবে। আমি এবার আরেকটা প্রশ্নে আসি, যেটা আমার জানতে খুব ইচ্ছা করছে। এখন সিনিয়র অ্যাডভোকেট 2024-এ, এমন কোনো কেস আছে যেটা ভীষণ সেনসেশনাল মনে হয়েছে আপনার, এবং সেটা এখন আপনি ভুলতে পারেন না, যে কেসটা কিভাবে হয়েছিল, কি তার?
বক্তব্য? মামলা অনেক করেছি। I was very loosely connected to RG Kor matter, very loosely connected, because মোহনবাগান ইস্ট বেঙ্গলের একটা খেলার দিন একটা লাঠি চার্জ হয়, তো I was appearing for a group of supporters যাদেরকে আচমকা পুলিশ নোটিশ ধরায়। অনেক করেছি, মানে করিনি তা নয়, প্রচুর পলিটিক্যালি সেন্সিটিভ মামলা করেছি, যেগুলোর প্রচুর লেখালেখি হয়েছে। পঞ্চায়েতে পোস্ট পোল পঞ্চায়েত ভায়োলেন্স নিয়ে মামলা করেছি। তার আগে ডিউরিং দ্য ইলেকশনস মামলা যে 2018-এ করেছি, 2023-এ করেছি, 2015-তে কর্পোরেশনের এবং মিউনিসিপ্যাল ইলেকশনের ভায়োলেন্স নিয়ে মামলা হয়েছে, করেছি। সেন্সেশনাল মামলা, সেই দিক থেকে সেন্সেশনাল মামলা মানে মেনলি পলিটিক্যাল মামলা, আর যদি ক্রিমিনাল মামলা হয়, ক্রিমিনাল আমি খুব একটা করি না যে তা নয়, অল্প বিস্তর করতেই হয়, এখন অনেক কমিয়ে দিয়েছি করা। কেন ফালি নারিমানের একটা হেভি মজার কথা আছে, মিস্টার নারিমানের একটা ইন্টারভিউ আছে উইথ করুণা নন্দী, রিসেন্টলি সিনিয়র ডেজিগনেশন হলো। করুণা ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, শি প্র্যাকটিসেস ইন সুপ্রিম কোর্ট। মিস্টার নারিমানকে ইন্টারভিউ করছিল, তো অ্যাভেলেবল অন ইউটিউব, এভরিবডি শুড ওয়াচ দ্যাট ইন্টারভিউ অ্যাকচুয়ালি। ম্যান ফালি এস নারিমান, you should hear these people, and I'm an absolute fan of that man, absolute fan. বলেছিল একটা মজার কথা, a lawyer should know a little bit of everything and everything of that little thing. আচ্ছা, সো আমি খুব এটাকে বিশ্বাস করি আর কি, মানে ইউ শুড নট সে নো টু আ ম্যাটার ইফ ইট কামস টু ইউ। দ্য পার্সন যে মামলাটা নিয়ে আসছে, আইদার অ্যান অ্যাডভোকেট অন রেকর্ড অর সলিসিটর অর দ্য ক্লায়েন্ট হিমসেলফ ডিরেক্টলি, অনেক আশা নিয়ে তোমার কাছে আসছে। সো অল দ্যাট ইউ নিড টু ডু ইজ নিড টু রিড আপ, একটু পড়ে ফেলতে হবে, একটু আইনটা দেখে নিতে হবে, একটু কানেক্টেড জাজমেন্টস দেখে নিতে হবে। আর আমাদের প্রফেশনের একটা সব থেকে মজা হচ্ছে যে আমরা গল্পের ছলে অনেক সারাক্ষণই তো আড্ডা মারছি, মামলা না হলে গল্প করছি, শুধু আইনের গল্প না হলে নানা রকম গল্প হয়। মানে থিঙ্ক অফ 10 men স্ট্যান্ডিং অ্যাট আ প্লেস অ্যান্ড হ্যাভিং আ স্মোক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রকম গল্পই হয়, তার মধ্যে লয়ের গল্পও হয়। তো কোনো একটা মামলায় কোনো একটা নজির নিয়ে আলোচনা হচ্ছে, বা ওটা দেখানো হয়েছে, বা কেউ একটা ফ্রাস্ট্রেশন থেকে বলে, জানিস একটা মামলা করতে গেলাম, এইটা বললাম, এই পয়েন্টে সুপ্রিম কোর্ট এই বলেছে, জজ বুঝতেই পারলো না, বা দিজ আর ন্যাচারাল ডিসকাশন, আমাকে অন্য পয়েন্টে ঘুরিয়ে দিল, আদার সাইড এই আর্গুমেন্টটা করছে, আমার আর্গুমেন্টটা খাচ্ছে না। দিজ আর ভেরি নর্মাল থিংস, বাট এই যে ছোট 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 ইনফরমেশন যে পুলটা আছে হাইকোর্টে, ইটস ফ্লোটিং এভরিওয়্যার, সেখান থেকে এবার একটা পার্টিকুলার একটা নজির বললো, সেটা আমি তখনই জানি না, কিন্তু কোথাও একটা শোনা আছে, I will just look it up, I will বলতো আর একবার চট করে আমি তো নোটে তুলে নিলাম, I just look up SCC online or whatever search engine we have, whatever toolkit we have, আমরা চট করে দেখে নিলাম কি আছে। এবার সেখান থেকে একটা ইন্টারেস্টিং আর একটা পয়েন্টে হয়তো আর কিছু পাওয়া গেল, সেটা হয়তো তখনই কাজে লাগলো না, 15 বছর পর অন্য কোনো একটা ওইরকম সিমিলার একটা মামলায় ওটা কাজে লেগে গেল, বাট ইটস দেয়ার ইন ইউর ইনফরমেশন পুল। সো এইভাবে অ্যাকচুয়ালি উই গ্যাদার নলেজ। সো ইন্টারেস্টিং মামলা, সেন্সেশনাল মামলা, what does not look sensational today may become a sensational মামলা 10 years down the line. যেমন very interesting মামলা হয়েছিল বহু বছর না, হ্যাঁ বহু বছর, 20 বছর আগেকার কথা বলছি। পাই ফাউন্ডেশন বলে একটা মামলা হয়েছিল, যে ফরেন NRI স্টুডেন্টসদের একটা কোটা ছিল ফর অল প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেস। সেই কোটাটা ওয়াজ আনকনস্টিটিউশনাল, দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট, ইউ ক্যানট হ্যাভ আ কোটা লাইক দ্যাট। দ্যাট ওয়াজ ফলোড আপ in another judgment called PA Inamdar bole. So Supreme Court is a 7 judges bench. Ota 5 judges chilo, this was a 7 judges. Ebar quota is not a matter of right. মানে এই পয়েন্টে অনেক কিছু আর্গিউ করা হয়েছিল, অনেক কথা বলা হয়েছিল, whether it's prohibitory under Article 15 or Article 16 of the Constitution, অনেক ডিসকাশন হয়েছিল। তো সেখান থেকে আবার অনেক জাজমেন্ট ডিস্টিংগুইশ করা হয়েছিল। সো এই সেন্সেশনাল মামলা ওরমভাবে একটা লোককে কেটে ফেললো, মেরে ফেললো, ওরম সেন্সেশনাল মামলা যেমন হয়, দেয়ার আর ম্যাটার্স উইচ
defines the discourse of Indian constitution, discourse of the legal path. এরকম মামলা হয়েছে, প্রচুর করেছি, এরকম ভাবে পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল। কিন্তু আমরা যেমন সিনেমায় দেখি যে কোর্টরুম ড্রামা হয় খুব, সেটা কি রিয়েল লাইফে হয়? এই সিনেমায় যেমন থাকে না, লাস্টে একটা টুইস্ট হয়ে গেল, ওসব কিছু হয় না, মানে সেটা কিরকম হয়? লাস্টে টুইস্ট হয়ে গেল ওরকম ভাবে হয় না। ইন ইউর আর্গুমেন্টস whatever is there on paper, the high court এর কনসেপ্টটা একটু বুঝতে হবে। বেসিক্যালি predominantly it's an appellate court. There are constitutional writ jurisdiction where a matter is directly filed in the High Court. There then সেখান থেকে একটা appeal হয়, which is an intra-court appeal. And Calcutta High Court, Bombay and Madras and Delhi পরবর্তীকালে তিনটে হাইকোর্ট তো প্রথম হয়েছিল, ব্রিটিশরা করেছিল, তাদের আমাদের একটা অর্ডিনারি অরিজিনাল সিভিল জুরিসডিকশন আছে। তা সেখানে হাইকোর্টের একটা সিভিল টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, তার মধ্যে যদি কোনো মামলা হয়, সিভিল ডিসপিউট হয়, এবং সেটা যদি 10 লক্ষ টাকার ওপরে তার ভ্যালুয়েশন হয়, তাহলে সেটা ডাইরেক্টলি হাইকোর্টে ফাইল করা যায়। নর্মালি স্যুট ফাইল করতে হলে লোয়েস্ট কোর্টে ফাইল করতে হবে, যদি 10 লাখের একটা পার্টিকুলার অ্যামাউন্টের নিচে হয় তাহলে মুনসেফ, তারপরে না হলে সাব জাজে ফাইল করতে হয়, কিন্তু এখানে হাইকোর্টে ডিরেক্টলি ফাইল করা যায়। তো দিজ আর সার্টেন নুয়ান্সেস, উই হ্যাভ আ সেপারেট রুল উইচ ইজ দ্য অরিজিনাল সাইড রুলস। ক্যালকাটা, বম্বে, মাদ্রাসে আছে, দিল্লিতেও আছে, বাট দিল্লি ইজ নট derived from the letter patents, which is the British law, but rather derived from the Lahore letters patent, which is Lahore High Court is another high court which has an original jurisdiction. Or undivided India, the Lahore was another court which was established by the British after 1919 Government of India 1919 Act. Lahore High Court was established, so they have an original jurisdiction, so they have a letters patent. সেখান থেকে আবার Delhi had adopted that. বাকি তিনটে হাইকোর্ট ইজ 1865 এর আইনটা থেকে নেওয়া হয়েছে। তো এই হাইকোর্টে এই ধরনের ওই টেবিল চাপড়ে, হাইকোর্টে এখন তো মাইকটাই হয়ে গেছে, আগে কথাই শোনা যেত না। মানে যারা মামলা করছে তারা আর জজ সাহেব ছাড়া পাশের লোকটাও শুনতে পেত না, এত আস্তে আস্তে, আর বড় বড় ঘর। তাই আমাদের ফার্স্ট ট্রেনিং ওয়াজ ওয়েন উই অ্যাকচুয়ালি জয়েন্ট দ্য প্রফেশন, আমাদের বলেছিল লিপ রিডিং শিখতে, কারণ দূর থেকে দাঁড়িয়ে কি বলছে সেটা লিপ রিড করে শোনা। মানে আমি এখনো আমার জুনিয়রদের গো টু দ্য কোর্ট অ্যান্ড হিয়ার হোয়াট দ্য জাজেস আর সেইং, হিয়ার হোয়াট দ্য কাউন্সিল ইজ সেইং। কারণ অ্যাজ এ ইয়াংস্টার ওয়েন ইউ এন্টার দ্য কোর্ট, ইটস মানে ওই ম্যাসিভ গথিক স্ট্রাকচারটা মনে হয় ঘাড়ে চাপা পড়ে যাবে। মানে ওয়েন ইউ এন্টার দ্য হাই কোর্ট, ইটস সো ম্যামথ, ইটস সো কলোসাল, ভয় করবে রীতিমতো। মানে ইটস লাইক ইটস ভেরি ইন্টিমিডিয়েটিং, একদম ব্র্যান্ড নিউ, উইথাউট এনি ব্যাকগ্রাউন্ড। বহু ছেলে পুলে যারা আসে, ছেলে মেয়ে, অ্যান্ড আই কমেন্ড দেম, ডুইং ফ্যাবুলাসলি ওয়েল, ভেরি গুড। তো এই যে প্রচুর নতুন বাচ্চা টাচ্চারা আসছে, ইয়াংস্টার্স, and I tell them they are doing fabulous good work, very very bright young minds who have joined the profession. আমাদের সময় অত ছিল না। Gradually law is becoming a lucrative and a profitable profession. It was not there 20-25 years, 30 years back. মানে ছিল যাদের জেনারেশনাল ফ্যামিলি অফ লয়ার্স, তারা আসতো, কিছু লোক আসতো জেনারেশনের বাইরে, যেমন আমরা এসেছিলাম। এখন প্রচুর কলেজেস, প্রচুর ইউনিভার্সিটিজ হয়েছে, অনেক বেশি অ্যাভিনিউজ খুলেছে। তো ল ইজ ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার ক্যারিয়ার রাইট নাও, apart from medical engineering and maybe management. Law is one of the most sought after. Internationally the regulations have been relaxed. প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে বাইরে যাচ্ছে পড়তে, তারা পড়ে আসছে। Some of them are getting absorbed outside, some of them are coming back and getting fabulous placements, and some of them are coming to court who really want to do this. আমি সবাইকে বলি, whichever youngster I meet and I get to interact, আমি বলি যে কোর্টে যাও, শোনো, কান তৈরি করো আগে, আর look at the judge, look at the counsel. জজ সাহেবদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় whether he is with you or he is not with you when you are arguing a matter. So that is a very important thing, how to gauge the psychology of the person you are trying to make a point to. এটা খুব খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড
it is not an easy thing. Over time এটা তৈরি হয়। দীর্ঘদিনের অধ্যাবসায়, অভ্যাস, প্র্যাকটিস, hearing and seeing the judges, seeing the counsel হয়। সো যখন মামলা হয় তখন বেসিক্যালি দুটো অপোজিং গ্রুপ, whatever there is on document are everything is on document. So you basically kind of cover your arguments on the documents given on record. So সিনেমায় যেটা হয় এটা লোয়ার কোর্টে হয় না যে তা নয়, বাট নট ইন হাই কোর্ট। হাই কোর্টে সাক্ষী হয়, বাট অনলি ইন সুটস, উইচ ইজ লাইক ভেরি মিনিমাল ইন নেচার। এখন সুটস কমে গেছে, এখন কমার্শিয়াল ডিভিশন এসে গেছে। তো কমার্শিয়াল ডিভিশনে একটা কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ ল এবং তার রুলস আছে, সেটা একটা কমপ্লিটলি সেপারেট উইং হয়ে গেছে এখন। তো হয় ওই রকম হয় না আর কি, মানে সাক্ষীকে বলো বলেছি তো বিলকুল হয় না সমস্ত। মানে লোয়ার কোর্টে হয়তো হয়, আমি লোয়ার কোর্ট খুব একটা যাইনি স্যুট টুট করতে, বলতে পারবো না। অনেকক্ষণ ধরে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি, উইথ ইওর পারমিশন যদি আমি জিজ্ঞেস করতে পারি। সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন জাজ হয়ে গেছেন, কিন্তু দেশটা এটা নয়, অন্য কোনো দেশে, ঠিক আছে? এবার অন্য কোনো দেশে আপনি জাজ হয়ে গেছেন, সেখানে অনেক অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে 15 মিনিটের বেশি জিম করা যাবে না। সামহাও তারা এই রুলটা বানিয়েছে, জিমটা 15 মিনিটের বেশি করা যাবে না। সেখানে একটি মানুষ 5 ঘন্টা ধরে জিম করেছে, সে এতটাই ফিটনেস ফ্রিক। আপনি জাজ, অপরাধীকে কি শাস্তি দেবেন? I will declare the law unconstitutional. এই জন্য জানতে চাইছি যে আপনি এত নিজে ফিটনেস ফ্রিক। I will absolutely declare the law unconstitutional because it will be a direct attack on right to life. It's my life. So, interestingly, there was one story I have heard many years back. A particular sport, which was a very ancient sport in Ireland, that was banned by the Irish court. One of the banned by the government, not the court, banned by the government. I mean, ভুলে গেছি, হার্লিং probably. For কোনো একটা, there were খুব প্রচুর, it was a very kind of a body contact kind of a game. Basically হকির মতো খেলাটা, কিন্তু it's has a net. You need to pick up the ball and throw the ball, the big chunk. এটা শুনেছি বহু বছর আগে নাকি যারা Saxon people used to play that with solid rocks. পরবর্তীকালে ওটা বল হয়। The hurling is one of the there was the government tried to regulate the sport. The Irish Supreme Court declared the law to be unconstitutional. You cannot regulate a sport like this. Many years back, বহু বছর 1890 এরকম সময় এটা, I read that somewhere. So you cannot have any law. এটা খুব মজার প্রশ্ন, কিন্তু it's a very deep set understanding of the civil society আছে এই প্রশ্নটার মধ্যে। You cannot have anything which is contrary to the established norms. You cannot have that. যেমন আরেকটু যদি ডিটেইলসে বোঝান, মানে সাধারণ মানুষদের জন্য যেটা হট করে এটা শুনে বুঝতে পারে। কিভাবে বলি, আমি যদি একটু অন্যভাবে বলি, your right to worship, your right to worship your kind of God, whichever God you believe in, or if you do not believe in God, the government cannot regulate which God you want to worship. Right. Or government also cannot tell the people who does not believe in any religion whatsoever to start believing in a particular faith. Exactly. So that is a direct attack on your right of how you choose to live your life. So today, I'm so happy that you actually asked this fun question, which is so
deep, with a lot of deep sensibility in it, looking at the current scenario of this country. We are trying to establish a norm that X এটা করতেই হবে, রাস্তায় দাঁড়িয়ে কারোর হাত ধরা যাবে না, established norm নয় ওটা, মানে who establishes norm? People do. Who makes the law? People does. The legislature does. The legislature is made of people. The people we represent. We allow as our representatives. They derive the power which we have given them. So it is their duty to cater to the power we have vested on them, and not the other way around. So that is একটা ভীষণ ভ্যাকুয়াম তৈরি হয়েছে ওভার আ পিরিয়ড অফ 10-12 years নাও, যেখানে there is a persistent attack on your settled understanding of the laws and societies and your faith and your belief and your culture. I think that's a very dangerous trend. And so 5 ঘন্টা ফিটনেস ফ্রিক জিম করছে যেখানে একটা দেশে আইন 15 মিনিট করার, that sounds extremely hilarious, but it is extremely scary if you look it in that way. So thank you for asking this question, because this is the real problem this country is facing right now, where মত প্রকাশের স্বাধীনতা মানুষের নেই এই মুহূর্তে। That's the scary part. আরেকটা এই ধরনের কিছু জিজ্ঞেস করতে চাই। একটা যদি আপনাকে মেমরি বক্স দেওয়া হয় যেখানে কতগুলো জিনিস থাকবে, জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে যে পুজোর স্মৃতি, পুজোর গান, পুজোর খাবার, পুজোর রিচুয়াল, এই সবকটার মধ্যে একটাই আপনি রাখতে পারবেন, কোনটা রাখবেন? আমি অ্যাকচুয়ালি এই চয়েসটা আমি একদম পছন্দ করছি, আমি সবগুলো রাখবো। না না, একটা রাখতে হবে, একটা রাখতে হবে, এবং সেটা কেন সেটাও বলতে হবে। পুজোর রিচুয়াল, আই থিঙ্ক পুজোর রিচুয়াল, কারণ আমাদের বাড়ির পুজোটা একটু অন্য রকমের পুজো। আমাদের পুজো শুরু হয় পলাশির যুদ্ধেরও প্রায় 30 বছর আগে, রাফলি ইফ ইউ কাউন্ট। 2026-এ 300 হবে আমাদের বাড়ির পুজো। এবার পলাশি ওয়াজ 1757, 300 মাইনাস করলেই রাফলি 1726 সালে আমাদের পুজো শুরু হয়। আমাদের সহজিয়া মতে, তন্ত্র মতে পুজো হয়, আমাদের চামুন্ডার পুজো হয়, আমাদের পুজোয় বলি হয়, আমাদের মাছ ভোগ দেওয়া হয় মাকে নবমীর দিন, ভেটকি এবং পোনা, কাতলা রাদার। দশমীর দিন ইলিশ মাছ ভাজা, মোরলা মাছ ভাজা। শুনেই কিন্তু যেতে ইচ্ছে করছে। প্লিজ I would ask the entire team to come over. Thank you so much. I would be very happy. I'm a decent good host, let me tell you that. আচ্ছা আচ্ছা। আমাদের রিচুয়ালটা একদম, আমাদের সন্ধি পুজোটা ভীষণ অন্যরকম, একটা অন্য গাম্ভীর্য আছে। সন্ধি পুজোয় আমাদের বাড়িতে কোনো আলো জ্বলে না। আচ্ছা, কেন? সন্ধি পুজোর ওই 23 আর 46 মিনিট ইজ দ্য টাইম ওয়েন অ্যাকচুয়ালি মহিষাসুরকে বধ করা হয়েছিল ওই পিরিয়ডটাতে। 23 অষ্টমীর লাস্ট 23 মিনিট এবং নবমীর শুরুর 23 মিনিট, ওইটার সন্ধিক্ষণটা ইজ 46 মিনিটের পুজো। তো আমরা বেসিক্যালি আগে শুনেছিলাম আগে মশালের আলোতে পুজো হতো, এখন তো মশালের কনসেপ্টটা নেই, কিন্তু আমরা পুরো বাড়িটা প্রদীপ দিয়ে সাজাই। সেই প্রদীপের আলো, মায়ের সামনে 108টা প্রদীপ এবং দুটো বড় বড় আমাদের পিলসুই আছে, যেখানে 108টার পিলসুই আছে, দুদিকে পিলসুই জ্বলে, সেই আলোতে মা আলোকিত হন এবং পুজো হয়। ইটস এ ডিফারেন্ট হেড স্পেস, ভীষণ আলাদা এবং এত ইন্টারেস্টিং লাগছে, ভীষণ অন্যরকম হেড স্পেস। ভিজুয়ালাইজ করছি। আমরা রক্তবস্ত্র পরে পুজো করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা আমাদের আরাধ্যা দেবী, আমরা যদিও আমাদের বাড়িতে শিবস্থান আছে, কিন্তু
শিবের উপাসক হলে শক্তির উপাসনা করতে হয়। আমাদের আরাধ্যা দেবী, আমাদের ইষ্ট দেবী ইজ মা ছিন্নমস্তিকা। আচ্ছা। আমাদের যে লেখাটা পড়েছেন আপনারা সবাই বা তোমরা সবাই পড়েছো, ছিন্নমস্তার অভিশাপ, যে সত্যজিৎ রায়ের, যে মন্দিরটার উপর বেস করে, সেই মন্দিরটি হচ্ছে রাজারাপ্পা বলে একটি জায়গা, উইচ ইজ ইন নাও ইন ঝাড়খণ্ড। আমাদের বহু বছর আগে, প্রায় 500 বছর আগে শুনেছি, রাজা রুদ্রনারায়ণ ঘোষাল স্বপ্ন পেয়ে ওখানে যান এবং ওখানে একটি গুহার মধ্যে কোষ্ঠী পাথর এর অবয়ব ছিল, সেখানে উনি 3 দিন ধরে গুহামুখ বন্ধ করে সাধনা করেন। এবং 3 দিন পরে যখন উনি বেরোচ্ছেন না, তখন আদিবাসীরা গুহামুখ খুলে দেখে যে কুশের আসনে উনি বসে সাধনা করছিলেন সেখানটা একটি গহ্বর হয়ে গেছে এবং ওনাকে পাওয়া যাচ্ছে না। তো রাজা রোপিত হয়েছে বলে জায়গাটার নাম রাজারাপ্পা। তো তারপরে তার পরিবারের লোকেরা, মানে আমাদেরই অ্যানসেস্টার্স, একটা উইং, তারা ওখানে মাইগ্রেট করে এবং ওখানে যত সেবায়েত তারা সবাই আড়িয়দর ঘোষাল। যদিও বহু বছর ধরে ওখানে থাকার জন্য সবাই বাংলা বলতে পারে, মানে ঝরঝরে বাংলা বলে, কিন্তু একটা দেহাতি টান এসে গেছে, এখন ওখানে থাকে। তো ইনসিডেন্টালি ওখানকার যে প্রধান পুরোহিত, তার নামও অজয়। তো সেও অজয় ঘোষাল, আমার বাবাও অজয় ঘোষাল। সো অজয় কাকা, মানে আজকেই সকালে কথা হচ্ছিল অন্য একটি ব্যাপার, আমি যাব, আমি প্রতি বছর বারচারেক যাই আর কি, আমি একটা হোম করি ওখানে কালী পুজোর সময়, আমি রেগুলারলি যাই, কখনো মিস করিনি। 1 বছর ছাড়া, যখন 2 বছর ছাড়া যখন আমি বিলেতে ছিলাম, পড়াশোনা করছিলাম, নাহলে আই নেভার মিসড ইট। মানে একটা গায়ে কাঁটা দেওয়া মতো একটা হেডস্পেস, মানে আমাদের রিচুয়ালটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। অনেক বাড়ির পুজো এখন বৈষ্ণব মতে হয়, আমাদের যেহেতু আমরা ভীষণ বামাচারী, আমাদের পুজোটা ওরকম ভাবে হয়। এবার জানতে চাইবো যে আমরা যারা সাধারণ মানুষ, যাদের বাড়িতে পুজো হয় না, আমরা প্যান্ডেল হপিং করি, বিভিন্ন জায়গায় যাই ঠাকুর দেখতে, এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে রিলস দেখেই বাড়িতে বসে বসে পুজো দেখা হয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে তো আর সেটা নয়, আপনার ছোটবেলা থেকে বাড়িতে পুজো হতো, একটা অন্যরকম পরিবেশে আপনি বড় হয়েছেন। তো কলকাতার দুর্গা পুজো আপনার চোখে কিরকম? না, আমি প্যান্ডেল হপিং করেছি ছোটবেলায়। মানে যেহেতু খুব ছোট যখন ছিলাম, আপ টু 20-22 বছর, 25 বছর অবধি, বয়স অবধি, আমার খুব একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল না। বাবা জীবিত, বাবাই মেনলি তন্ত্রধারক হতো, এবং আমরা থাকতাম পুজোয়, আমি অন্যরকম আনুষঙ্গিক কাজকর্মে ব্যস্ত থাকতাম। পুজোয় পার্সে বসার দরকার হতো না, এটা বাবা বসতো, হোম টোমগুলো বাবা করতো। বাবা গত হবার পর দায়িত্ব আমার উপর এসেছে নিজে, আমার এখন আমি বসি, এখন আর বেরোই না। কিন্তু তখন ছোটবেলা বন্ধু বান্ধবরা বাড়িতে আসতো, তারপরে রাত্রিবেলা গাড়ি নিয়ে, 2-3টে গাড়ি নিয়ে টাটা সুমো ভাড়া করে আমরাও ঘুরেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর। কোথায় কোথায় যে গেছি, রাস্তা নেই, তখন পাটুলি টাটুলি পুজো সবে নতুন উঠছে, মানে বড় বড় পুজো হচ্ছে, সে অজেয় সংহতি টঙ্গতি সব, মানে কাগজ এত বড় এশিয়ান পেন্টসের শারদ এর ম্যাপ দিত, খবরের কাগজটা কেটে ওটাকে পকেটে রাখা হতো, সেটা মিলিয়ে মিলিয়ে দেখা হতো। একটা লাল পেন্সিল ছিল, লাল পেন ছিল, সেটা দিয়ে আমার মার্কার দিয়ে এটা হলো, এটা হলো না, এই রুটের মধ্যে একটা মিস করে গেছি, সেটা কেন মিস করেছি সে নিয়ে ঝগড়াও হয়েছে প্রচুর। সেটা পরে একদিন করতে হবে। একদল বললো তাহলে আজকেই করে ফেলছি, ভোর 5টা বেজে গেছে, আর ভালো লাগছে না, চল বাড়ি যাই। এই জিনিসগুলো ছিল, ইটস অলওয়েজ দেয়ার। মানে সব করেছি, করিনি কেন, এই কি কথা। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে, এখন আমার 2 ছেলে, আমি এখন বেশি দূরে নিয়ে যেতে পারি না, কারণ বাড়ির পুজোর ইনভলভমেন্টটা থাকে। পাড়াতে একটা, আমার বাড়ির সামনে একটা টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের ছেলেরা মোটামুটি দে অলসো গেট ইনভলভড ইন বাড়ির পুজো, বিকজ ওরা আসে, সময় দেয়। বলাই থাকে যে বিকেলবেলা একটু সময় পেলে, সন্ধ্যা আরতিটা হয়ে গেলে বা অর্ধরাত্রির পুজো সপ্তমীর দিন হয়ে গেলে আমরা একটু বেরোই, বা 2 ছেলেকে নিয়ে। ছোটটা এখনো ওই জায়গায় পৌঁছয়নি, কিন্তু বড়টা একটা কাগজে লিখে। আচ্ছা, একবার 1 বছর 2 আগে, মানে ঠিক কোভিডের পরে পরে যখন মোটামুটি আবার খুললো টুললো, 2023-এ পুজো বড় করে যখন হচ্ছে আবার, তো 21 তো আমরা বড় করে করতে পারিনি, কারণ কোভিডের জন্য অনেক রেস্ট্রিকশন ছিল। 20টা তো ভীষণই ছোট করে হয়েছিল, লোকজনও কম আসতো, মাস্ক পরে পুজো করাটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সে বছর। তো আমার ছেলে আমায় বললো যে
এবার একটা পার্টিকুলার রাস্তা দিয়ে একটা প্যান্ডেল দেখিয়ে আবার ঘুরে ওখান দিয়ে আমার ছেলে খুব বিদ্রোহ করে বলল যে এই রাস্তাটায় আবার কেন এলে? আনলাম এটা দিয়ে গেলে উঠে বললো এই প্যান্ডেলটা সামনে দিয়ে দুবার ঘোরার কি মানে, এটা তো দেখে গেলাম 10 মিনিট আগে, অন্য একটা রাস্তা দিয়ে চলো না, ওখানে যদি কিছু পাওয়া যায় এতটা নেশা, ভীষণ নেশা। ও দাঁড়িয়ে টোটো দাঁড় করিয়ে ভালো করে লিখবে নামটা, লিখে আবার জানবে ক্লাবটার নাম কি, সেটা আবার ব্র্যাকেটে লিখে এসে। তো আই থিঙ্ক দ্য thing has actually gone transferred into generations. আমরাও এটা করেছি, একদম ভীষণ করেছি, পুজোয় প্রেমে পড়েছি। না 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 না, ওইটা আমি মিস করে যাবো না। পুজোয় প্রেমে পড়াটা অনেকক্ষণ ধরে আমি এই প্রেমে পড়াটা জিজ্ঞেস করছি, সেটা কিন্তু কোনোভাবে পাশ কাটিয়ে চলে যাওয়া না না, পাশ কাটিয়ে যাওয়া। আচ্ছা এবার শুনবো, পুজোয় প্রেমে পড়েছি তো প্রচুর। আচ্ছা ওই পুজোয় প্রেমে পড়াটা কি এখন একরকম হয় এখনকার জেনারেশন? ঠিক বলতে পারবো না এখনকার জেনারেশনের পুজোটা কিরকম আমি ঠিক বুঝি না। আমাদের পুজোটা ছিল মানে ওই পুজোর 4 দিন আমার মনে আছে, নতুন জুতো কিনবো পুজোয়, বাবা ডাকলো, ডেকে বললো, বাবার অ্যাকাউন্টেন্ট ছিলেন রামগোপাল শুক্লা বলে, চাচা বলতাম আমার, বাবা বললো তুমি ওর সাথে যাবে, 100 টাকা দিয়ে জুতো কিনবে। 100 টাকায় জুতো হয় না বেসিক্যালি। তা আমি এবার সেটা मैनेज করে 200 অবধি, চাচা 100 रुपया में कहाँ से जूते लाएं? ঠিক है मुझे परमिशन लेना पड़ेगा বলে আবার ফিরে গেল, বাবাকে গিয়ে বললো। আর আমার মা যতদিন বেঁচে ছিল মা একটু বিদ্রোহ করতো, মা বলতো না না কি করে 100 টাকায় জুতো, 100 টাকায় খড়ম পাওয়া যায় না, জুতো করতে হবে, একটু বাজেট বাড়াতে হবে। না দরকার নেই, পুরনো জুতো পরে আনবে, নতুন জুতো পরে ফোসকা পড়ে যাবে। সেই ফোসকা মানে নতুন জুতো কিনে পুজোয় হাঁটা এবং পায়ে ফোসকা, তারপরে জুতোটাকে নিয়ে হাতে করে খালি পায়ে হাঁটার, ওটা একটা অদ্ভুত আনন্দ ছিল। খালি পায়ে হনন করে হাঁটছি উত্তর কলকাতায়, মানে মোহাম্মদ আলী পার্ক থেকে বেরিয়ে, তখনও চালতা বাগানের পুজো অত পপুলার নয়, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, ওই জোনটাতে, ওদিকে বাগবাজার, হাতিবাগান টাতিবাগান অত বড় পুজো নয়, তা অত লাস্ট 15-20 বছরে ওটা হয়েছে। আমি টকিং অ্যাবাউট 80s, তখন অত নেই উত্তর কলকাতায় অত পুজো। সিমলা ব্যায়াম সমিতির পুজো খুব পপুলার ছিল, বিবেকানন্দ স্পোর্টিং এর পুজো ব্যাপক মানে বড় মানে পপুলার বড় পুজো ছিল, বিডন স্ট্রিট সর্বজনীন বড় পুজো ছিল। এখন তো এই পুজোগুলোর মহিমা কমেছে, কারণ এই আশেপাশে চালতা বাগান বড় হয়ে গেছে পুজো, তেলেঙ্গা বাগানের পুজো বড় হয়ে গেছে। আমাদের ছোটবেলায় পুজোগুলোর নামই শুনিনি। তেলেঙ্গা বাগান কোথায় জানলে মঙ্গল গ্রহে বোধহয়, পশ্চিমবঙ্গে নয়, কলকাতায় নয়, জানতামই না। তো ওখানে একটা ওই গলির মধ্যে অত বড় একটা পুজো হতে পারে জানতামই না। বোসপুকুর জানতামই না, বোসপুকুরে তো 20-25 বছর হয়েছে পুজোটা প্রচন্ড পপুলার হয়েছে। ওদিকে দক্ষিণের পুজোর মধ্যে একডালিয়া, ডোভারলেন, সিঙ্গি পার্ক, ওদিকে বাবুবাগান, সন্তোষপুর সার্বজনীন অত বড় পুজো তখনও হতো না। যোধপুর পার্ক হতো, সেলিপুর পল্লী অত এখন যে সুরুচি টুরুচি তো তখন ছিলই না বাজারে। হাতে গোনা 30টা পুজো ছিল কলকাতায়, যেটা আমরা 8টা করে ভাগ করতাম 4 দিনে। আচ্ছা, তো সেইভাবে আমরা করতাম। এইমাত্র যে একটা মজার কথা শুনলাম যে 100 টাকা বেঁধে দেওয়া জুতোর জন্য, বা সেটা বেড়ে 200 টাকা হলো, এই যে বাবা একটা বাজেট ফিক্স করে দিতেন, জামা হোক জুতো হোক, তো আপনিও কি আপনার এখন যে সময় তার সাথে ছেলেদের সাথে সেটা করে উঠতে পারেন? মানে ছেলেদের জন্য কি বাজেট ফিক্স করা থাকে, নাকি তারা মাথার ওপর উঠে নিজেদের বাজেট ফিক্স করে আপনাকে অর্ডার করে? আই এম লাকি দ্যাট ওয়েজ, মানে মেটেরিয়াল পজিশনের প্রতি আমার 2 ছেলের আগ্রহ কম। আচ্ছা, ছোট ছেলে ও জামা কাপড় পড়লেও কি আর না পড়লেও কি ওরকম একটা জায়গায় আছে আর কি। আমি বয়সটা আগে জানতে চাইবো। 5-6 হবে, 5-5.5। তো সে নেচে বেড়ায়। এবার তার একটা জামা আর প্যান্ট হলেই হলো আর কি, ওরকম কোনো কোয়ালিটির উপর এখনো ওরকম কোনো ব্যাপার নেই। সো আই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন আফটার 10-15 ইয়ার্স, সিরিয়াসলি ডু নট নো। বড় ছেলেরও যে অ্যাজ সাচ ওরকম কিছু আছে নয়, তবে মোটামুটি হোয়াট এভার আমার বউ সিলেক্ট করে এনে দেয়। আমি খুব একটা যে ওদের জন্য শপিং করি, কিছু কিছু
টি শার্টস, ওই কাস্টমাইজ টি শার্ট আমার একজন আছে, সে বানিয়ে টানিয়ে দেয়, আমিও পরি। আমার ছেলেকে সেদিন একটা বড় ছেলেকে এনে দিলাম, একটা ছোট ছেলের জন্য একটা প্রফেসর শঙ্কু এনে দিলাম। আচ্ছা, বড় ছেলের জন্য আমার বউ পড়ছে না বলে মাঝে মাঝে তোর যে কী হবে বলে, তো আমি একটা টি শার্ট করালাম, কালো টি শার্ট, তার উপরে লেখা লাল দিয়ে আমার যে কী হবে। ছেলেটা মাথায় এরম করে চুল ছিঁড়ছে বসে বসে, অঙ্কের খাতা খোলা, একটা গ্রাফিক আমি স্ক্রিবল করে বলেছিলাম আমার ডিজাইনারকে যে প্লিজ ওটা বানিয়ে দাও, বানিয়ে দিয়েছে, সেটা এখন পরে ঘুরে বেড়াচ্ছে। তো ওরকম অ্যাফিনিটি কিছু নেই, জানি না লং রান হি ইজ অনলি 11.5, লং রানে কী হবে আই হ্যাভ নো আইডিয়া, সিরিয়াসলি ডু নট নো। সেটা তো সত্যি। আচ্ছা, এই যে 300 বছর হতে যাবে পুজোটা, এত বছর ধরে আপনাদের জেনারেশন আফটার জেনারেশন পুজোটাকে চালিয়ে নিয়ে গেছে, স্টিল আপনারা করে যাচ্ছেন, আপনি এবং আপনার এখনকার ফ্যামিলি যারা প্রেজেন্ট আছে। তো কি মনে হয়, এই যে আপনার ছেলেদের কথা বলছেন বা ফ্যামিলিতে আরও যারা নেক্সট জেনারেশনের ছেলেমেয়েরা আছে, তারা কি ফিউচারে এই পুজোটা এতটাই উৎসাহের সাথে কন্টিনিউ করবে? আই ডোন্ট নো, বাট দে হ্যাভ, মানে ওদের পুজোর সঙ্গে কানেক্টেড থাকার একটা অ্যাফিনিটি দেখেছি আমি। পুজোটা চলাকালীন ওরা চুপচাপ বসেই থাকে, ট্রাই অ্যান্ড মানে বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন এটা এরমভাবে হচ্ছে, প্রশ্ন করে, বড়টা করে, ছোটটা এখনো ওই জায়গায় পৌঁছয়নি, হয়তো 5-6 বছর পরে হি উইল অলসো স্টার্ট আস্কিং কোয়েশ্চেন্স। আই উড লাভ ইফ হি আস্ক কোয়েশ্চেন্স অনেস্টলি। জানি না মানে আজ থেকে 15-20 বছর 30 বছর পরে কি হবে, নোবডি রিয়েলি নোজ। সো বাট আপনি ইন্সপায়ার করেন ওদের? I do not know that also. ওকে। ওরে আমায় কেউ কখনো ইন্সপায়ার করেছে বলে আমি জানি না, বাট আই গট ইন্সপায়ার্ড সিইং থিংস। ইফ দে গেট ইন্সপায়ার্ড সিইং থিংস দেন ইটস অ্যাবসলিউটলি ফাইন। মানে বাড়ির পুজোটা আমি ডেফিনেটলি চাইবো তো অ্যানাদার 300 বছর চলুক। মানে উই উইল নট বি দেয়ার, বাট দ্য শো মাস্ট গো অন টাইপের। তো সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমার চাওয়া বা আমার ইচ্ছের ওপর তো সব কিছু, পারিপার্শ্বিক অনেক কিছু থাকে। লেটার অন হোয়াট উইল হ্যাপেন, ওয়েদার এনিথিং 100 বছর পরে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে আর দুর্গা পুজো কি রইল? সে তো বলা যাবে না, নোবডি নোজ। সো ফিউচারিস্টিক জিনিস না ভেবে উই শুড লিভ ইন দ্য প্রেজেন্ট এন্ড নট লিভ ইন দ্য ফিউচার অ্যান্ড প্রেডিক্ট দ্য ফিউচার। লিভ এভরি ডে। মানে রোজ সকালে উঠে আই সে দিস, মানে দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ অন আর্থ, I will live my life. এবার আমি দুটো প্রশ্ন করব, অনেস্ট উত্তর দিতে হবে 2 লাইনে। পলিটিক্স না ল? কোনটা? আমার প্রশ্নটাই শেষ হয়নি। পলিটিক্স না ল, কোনটাতে বেশি পরিশ্রম করতে হয়? দুটোতেই। আচ্ছা, দুটোতেই। আচ্ছা, ডিফারেন্ট পরিশ্রম। একটা শব্দ হয়ে গেল একদম, দুটো লাইন বলেছি। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে ক্রিকেট, জিম, মিউজিক, বাড়ির দুর্গাপুজো, এই 4টের মধ্যে কোনটা ছাড়া আপনি ইনকমপ্লিট? বাড়ির দুর্গাপুজো ডেফিনেটলি, বাট আই উড কিপ আ ক্লোজ সেকেন্ড ক্রিকেট। ইয়েস। ও বাহ, ভীষণ ভালো, নাইস আনসার। এত ব্যস্ততার মধ্যেও আপনি এখনো পর্যন্ত প্রচন্ডভাবে ফিটনেসটা বজায় রেখেছেন। তো কেউ যদি এখন হঠাৎ করে বলে, এই এতদিন পরেও, সেই কলেজ লাইফ পেরিয়ে আসার পর, যে আপনি ভীষণ হ্যান্ডসাম, খুব ফিট রেখেছেন নিজেকে, তাহলে কেমন লাগে? ফিটনেস ইজ আ হেড স্পেস, ফিটনেস ইজ অ্যান অ্যাডিকশন। স্বামীজির কথা, স্ট্রং বডি ইজ আ গেটওয়ে টু আ স্ট্রং মাইন্ড। অ্যান্ড আই থিঙ্ক ওয়ান ম্যান অ্যাটলিস্ট, আমি জানি না কতজনকে আমি ইন্সপায়ার করতে হবে, একজনকে আমি ডেফিনেটলি পেরেছি, যে তোমার বর শাওন। প্রচণ্ড আড্ডা থেকে, একটা হঠাৎ আলাপ থেকে, আড্ডা থেকে, and then we got connected on Facebook, and every other day either he is posting a story of his gym or he is posting a reel of his gym. I think my life is sorted. At least একজনকে আমি ইন্সপায়ার করে জিমে আনতে পেরেছি। রাইট। I think everybody needs an inspiration. সবার মানে আমি নিজের জন্য করেছিলাম। I thought I've put on a lot of weight at one point of time. I was very sluggish. And I was not like that. When I used to look at myself in the mirror, I felt somebody whom I do not know, I do not recognize. And then I thought, okay,
it's time to turn around and take the bull by the horn. And I started it now. I'm enjoying it. I mean, it's a good addiction, I think. মানে It's a great সাংঘাতিক addiction. ভালো ভালো আমিও আপনার প্রোফাইলে দেখেছি, দারুণ দারুণ ভিডিওস ওয়ার্কআউটে। আচ্ছা, এবার সিনেমায় আসি। কোর্টরুম ড্রামা না রোমান্টিক ফিল্ম, কোনটা ভালো লাগে বেশি? Neither. ইমাই কি I'm a World War II buff. So কি ধরনের সিনেমা ভালো লাগে? সব দেখি আমি। না, যেটা একটা হয় না স্পেসিফিক, যে একদম যেটা গিলে খায় আমরা মানুষ, যে ধরনের সিনেমা। আমি সবই গিলে খাই, সব রকম সিনেমাই দেখি। মানে যে সিনেমা পরিবারের সঙ্গে দেখা যায় না সেই সিনেমা থেকে শুরু করে যেটা পরিবারের সঙ্গে দেখা যায় সেটা আমি সব রকমই গিলে খাই। সেটা পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে if I am given a choice, I will definitely, মানে আমার টপ 2 লিস্টের মধ্যে ডেফিনেটলি war genre, Second World War predominantly, and second is underworld. ও আচ্ছা আচ্ছা। These are the two genres I dig in. ভীষণ ভালো লাগে। মানে আমাকে যদি কেউ বলে যে তোমাকে একটা ঘরে একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন দিচ্ছি অ্যান্ড ইউ হ্যাভ ওয়ান চয়েস অফ ওয়ান পার্টিকুলার OTT or one particular movie, you have to watch it for continuously for 1 year, what it would be. The OTT would be Mirzapur and the movie would be Godfather. বসে দেখেই যাও, আমি লুপে দেখেই যাবো আর কি। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, একটুখানি মনে হচ্ছে যে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বায়োপিক যখন তৈরি হয় স্টারদের নিয়ে হয় মোস্টলি, কিন্তু এরকম যদি কোনো সিনেমা তৈরি হয় যখন স্টারদের নিয়ে সিনেমা আর আপনাকে অভিনয় করতে বলা হচ্ছে, তাহলে কোন স্টারের চরিত্রে অভিনয় করতে চাইবেন? So many are there. So many are there. যেমন if I am to act, definitely I would love to act as Sean Connery. I would love to act as Marlon Brando. কোন কোন চরিত্রগুলো একটু যদি বলা? Definitely Godfather. Sean Connery হলে definitely Entrapment. George Clooney হলে definitely Syriana. There are so many of George Clooney. Brad Pitt হলে definitely Fight Club. আচ্ছা। Now Irfan হলে definitely Pan Singh Tomar. Right. Nawazuddin Siddiqui হলে definitely Sacred Games. So many actually. There's so many. এবার একদম শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে সাকসেস মানে কি? Consistency. তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট: consistency, work with dignity, and honesty. I think that's the 3 pillars of success. পুরনো কথা, বহু পুরনো কথা, খনার বচন বোধহয়, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। একদম। I sincerely believe in that. There's no shortcut to success. রাইট। আর নেক্সট জেনারেশন যারা এখন ল পড়ছে বা ফিউচারে ভাবছে যে ল পড়বো, তাদের জন্য যদি কিছু কথা, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লয়ের নয়। Whenever you walk into that massive building or in a subordinate court, যেখানেই কাজ করছো কিনা, যেখানেই কাজ করতে যাচ্ছ তোমরা, 2 things you need to bear in mind. First is never make any false promise to your client. Always say what are there on records. Never say anything which is not there on record. The biggest take home for any lawyer is, tumi mamla kota harle kota jitle is not a big thing. The biggest take home is when the bench and the bar knows that when you are saying something on court, the judge or the counsel appearing on the other side does not need to look at the paper because they know what you are saying is right. It is there in the document. I think that is the biggest take home a lawyer should have when they go and practice out there.
ফ্যান্সি অসাধারণ, প্যান্টস অসাধারণ। কাজ করে কোনো লাভ নেই, জাস্ট ডু হোয়াট ইজ দেয়ার অন রেকর্ড and formulate your case and practice with honor and dignity, practice with honesty. There's no shortcut to success. Read, watch and learn. কিছু অসাধারণ কথা শুনতে পেলাম, জানতে পারলাম, ভীষণ ইন্সপায়ারিং। মানে আজকে আপনার সাথে আড্ডা দিয়ে আমরা এটা দেখে যাচ্ছি যে কতটা ইন্সপায়ারিং আপনি আপনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফেও, যেটা প্রমাণ হলো। কারণ আপনি এক তো কোর্টে যেমন আপনি কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য লড়ে যাচ্ছেন আইন নিয়ে, তেমনই রাজনৈতিক নেতা হিসেবে মানুষের জন্য স্বপ্ন দেখছেন বা মানুষের জন্য নতুন কিছু করার কথা ভাবছেন। তার সাথে তো ক্রিকেট প্রেমী, ফিটনেস ফ্রিক, তারপর অসম্ভব ভালো আপনি মিউজিক, আপনার ব্যান্ড আছে, আপনি মিউজিক নিয়ে কাজ করে চলেছেন। এতটা ইন্সপায়ারিং ক্যারেক্টার বোধহয় খুব কমই পাওয়া যাবে। আর তার জন্য আমার মনে হয় আপনার নিরলস পরিশ্রম, যাকে বলে ডেডিকেশন, একটা ভীষণ বেশি ডিসিপ্লিনড লাইফ, সেটা আমরা দেখতে পেলাম, পরিচয় পেলাম সেটার। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য, ভীষণ ভালো লাগলো। এত রকমের ক্ষেত্র আপনার কাজ করার, বিভিন্ন রকমের জায়গা থেকে আপনি কাজ করেন এবং সবটা সমানভাবে চালিয়ে যাচ্ছেন এত বছর ধরে। এমন নয় যে এটা করতে গেলে ওটা হলো না, ওটা করতে গেলে ওটা হলো না। তাই জন্যই আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে ক্রিকেটটা কি এখনো সেইভাবে চলে, বা মিউজিক্যাল ব্যান্ড নিয়ে আপনি এখনো কাজ করে যাচ্ছেন, সেখানে আপনারা শোজ করেন, ইয়েস আপনারা রিহার্সাল করছেন, শোজ করছেন। তো এত বড় ইন্সপায়ারিং চরিত্র আমরা হয়তো খুব কমই পেয়েছি আমাদের শোতে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। আর আপনার কেমন লাগলো আমাদের জিও বাংলা শোতে এসে? বেশ ভালো। আই থিঙ্ক ইটস আ গ্রেট জব ইউ গাইজ আর ডুইং। বিভিন্ন জায়গার মানুষদের আপনারা এরকম শোকেস করছেন। ইটস এ ফ্যান্টাস্টিক এফর্ট। Wonderful. Kudos to the entire team, people who are working behind the cameras, Pawan, yourself, Monisha, and everybody. It's a honest, good, determined effort. What really matters is your grit and your determination. একটা ছোট্ট হ্যান্ডিক্যাম নিয়ে একটা মুভি শুট করা হয়েছিল বহু বছর আগে, and that became a cult classic. That's the Blair Witch Project. So that's how things happen. Thank you so much. এটাই ছিল আজকের আমাদের শো। মনে রাখবেন, কোর্টরুম হোক বা ময়দান, ব্যাট হাতে বা দায়িত্ব হাতে, আসল জয় আসে কিন্তু সততার মাধ্যমে। কেমন লাগলো আমাদের এই এপিসোড অবশ্যই লিখে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন এপিসোড দেখতে হলে অবশ্যই দেখুন জিও আড্ডা। কিপ ওয়াচিং জিও বাংলা। নমস্কার।